বন্ধুরা, একবার ভাবুন তো, আপনি খোলা সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছেন। চারিদিকে শুধু অন্ধকার, আর নিচে কোথাও লুকিয়ে আছে মৃত্যু। এই গল্প এমন এক ক্যাপ্টেনের, যার প্রথম মিশনই হয়ে ওঠে জীবন আর মৃত্যুর কঠিন পরীক্ষা। একটি মাত্র ভুল আর পুরো জাহাজটাই সমুদ্রের গভীরতায় চিরতরে হারিয়ে যেতে পারে। এই ছবির নাম গ্রে হাউন্ড। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তবে চলুন শুরু করা যাক, কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দ্বীপ স্টোরি। গল্পের শুরু পার্ল হারবারে হামলার পরের সময় থেকে, যখন আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ হয়ে গেছে। আমেরিকাকে খুব দ্রুত ব্রিটেনের দিকে সৈন্য আর প্রয়োজনীয় রসদ পাঠাতে হয় ইউরোপে। এই মিশনের জন্য প্রায় 36টা জাহাজ নিয়ে তৈরি করা হয় এক বিশাল কনভয়, যাদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় 4টি যুদ্ধজাহাজকে। এই পুরো বহরের নেতৃত্ব দেয় একটি ডেস্ট্রয়ার জাহাজ, ইউএসএস গ্রেহাউন্ড। গ্রেহাউন্ডের কমান্ডে থাকেন ক্যাপ্টেন আর্নেস্ট ক্রস। এটা তার প্রথম মিশন, আর এই প্রথমবার তিনি সমুদ্রে কোনো জাহাজের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব নিচ্ছেন। তার কাছে এটা শুধু একটা মিশন নয়, বরং এমন এক কঠিন পরীক্ষা যেখানে সামান্য একটা ভুল পুরো কনভয়কে ধ্বংস করে দিতে পারে। কনভয়কে আমেরিকা থেকে ইংল্যান্ড পর্যন্ত পৌঁছতে হবে, কিন্তু এই পথে সবচেয়ে বড় বিপদ জার্মান ইউবোটগুলো। শুরুতে কয়েকদিন তাদের আকাশপথে সহায়তা মেলে, কিন্তু আটলান্টিক মহাসাগরের একটা অংশ আছে যাকে বলা হয় ব্ল্যাক পিট। এখানে কোনো দেশের ফাইটার প্লেনই পৌঁছতে পারে না, আর এই ব্ল্যাক পিট পার হতে সময় লাগে পুরো 5 দিন। এই 5 দিন কনভয় পুরোপুরি একা থাকে, কোনো ধরনের বিমানের সহায়তা ছাড়া। আর ঠিক এই সুযোগটারই অপেক্ষায় থাকে জার্মান সাবমেরিনগুলো। গ্রেহাউন্ডের সঙ্গে আরও কয়েকটি ডেস্ট্রয়ার থাকে, ব্রিটিশ নেভির ইগল আর হ্যারি, আর কানাডিয়ান নেভির ডিকি। সবাই নিজেদের অবস্থান ধরে রেখে কনভয়কে রক্ষা করতে থাকে। এই সময় আমাদের সামনে আসে একটা ফ্ল্যাশব্যাক। 2 মাস আগে স্যান ফ্রান্সিসকোতে ক্রিসমাসের সময় ক্যাপ্টেন ক্রস তার গার্লফ্রেন্ড ইভলিনের সঙ্গে একটি ক্রিসমাস পার্টিতে যান। দুজন একসঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটান। ইভলিন গ্রেহাউন্ডের ক্যাপ্টেন হওয়ায় ক্রসকে অভিনন্দন জানায়, কিন্তু দুজনেই জানে সামনে যে যাত্রা সেটা মোটেও সহজ হবে না। ক্রস চান ইভলিন তার সঙ্গে থাকুক, কিন্তু ইভলিন বোঝায় যে যুদ্ধের সময় সেটা সম্ভব নয়। সে ক্রসকে প্রতিশ্রুতি দেয় সে তার জন্য অপেক্ষা করবে। ক্রস ইভলিনকে বিদায় জানিয়ে মিশনের পথে রওনা দেন। এবার আমরা আবার বর্তমান সময়ে ফিরে আসি। টানা 3 দিন কনভয় নিরাপদে এগোতে থাকে, কিন্তু ক্রুদের মধ্যে একটা চাপা টেনশন কাজ করে। সকাল হতেই ক্রস একটি আপডেট পান, ইগল আর হ্যারি নিজেদের অবস্থান ছেড়ে কনভয় থেকে প্রায় 6 মাইল দূরে চলে গেছে। ক্রস সঙ্গে সঙ্গে তাদের গতি কমিয়ে আবার ফরমেশনে ফিরে আসার নির্দেশ দেন। ঠিক তখনই আসে আরও এক ভয়ঙ্কর খবর। রেডারে একটি জার্মান ইউবোটের সংকেত ধরা পড়েছে, যা 15 থেকে 20 মাইলের মধ্যেই রয়েছে। এটা সেই ভয় যার আশঙ্কা সবাই করছিল। ক্রস পুরো কনভয়কে সতর্ক করে দেন এবং সব জাহাজকে গ্রেহাউন্ডের কাছাকাছি থাকতে নির্দেশ দেন। এবার শুরু হতে চলেছে আসল যুদ্ধ। ইউবোটটি জলের ওপরে থাকলে রেডারে ধরা পড়ে, কিন্তু জলের নিচে চলে যেতেই রেডার অকেজো হয়ে যায়। এখন শুধু সোনার সিস্টেমই ভরসা, যা শব্দ তরঙ্গের মাধ্যমে সাবমেরিনের অবস্থান আন্দাজ করে। কিন্তু সোনারের রেঞ্জ মাত্র 1 মাইল। কিছুক্ষণের মধ্যেই সোনারে সংকেত পাওয়া যায় সাবমেরিন 1 মাইলের মধ্যেই চলে এসেছে, কিন্তু হঠাৎ করেই সেই সংকেত আবার হারিয়ে যায়। কিছু সময় পর রেডারে ইউবোটকে মাত্র 1000 গজ দূরত্বে দেখা যায়। গ্রেহাউন্ড ফায়ারিং পজিশন লক করে নেয়। ক্রস বুঝে যান ইউবোটটি ঠিক নিচ থেকে আক্রমণ করতে চলেছে। তৎক্ষণাৎ ডেপথ চার্জার ছোঁড়ার নির্দেশ দেওয়া হয়। একের পর এক ডেপথ চার্জার জলে পড়তে থাকে, আর ভয়ঙ্কর বিস্ফোরণে সমুদ্র কেঁপে ওঠে। কিছুক্ষণ পর্যন্ত কোনো নিশ্চিত খবর পাওয়া যায় না। সবাই দম বন্ধ করে অপেক্ষা করতে থাকে। তারপর ধীরে ধীরে জলের ওপরে
তেল ভেসে ওঠে। এর মানে ইউবোট ধ্বংস হয়ে গেছে। ক্রুরা আনন্দে উল্লাস করে ওঠে, কিন্তু ক্যাপ্টেন ক্রসের মুখে কোনো হাসি নেই। এই যুদ্ধে 50 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এই জয় তার কাছে কোনো আনন্দের নয়, বরং এক বিশাল দায়িত্ব আর ভারী বোঝের অনুভূতি। ক্রস তার অফিসারকে নির্দেশ দেন গ্রেহাউন্ডকে যেন কনভয়ের একদম সামনে নিয়ে যাওয়া হয়, যাতে এখন থেকে পুরো কনভয় গ্রেহাউন্ডের নেতৃত্বে এগিয়ে চলে। আর এর সঙ্গেই অ্যাটলান্টিক মহাসাগরের মাঝখানে শুরু হয় আর একটা দিন, আর একটা যুদ্ধ, আর একটা নতুন মিশন। এদিকে গ্রেহাউন্ডের রেডার রুমে ক্রুরা প্রতি সেকেন্ড স্ক্রিনের দিকে চোখ রেখে থাকে, কারণ সমুদ্রের এই অংশে এক মুহূর্তের অসতর্কতাই মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে। ঠিক তখনই রেডারে একটি সংকেত ধরা পড়ে। আকাশে দুটি রকেট দেখা যায়। এই রকেট তখনই ছোড়া হয় যখন কোনো জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ক্রুর কাছে বাঁচার আর কোনো পথ থাকে না। এর মানে হলো আশেপাশে থাকা জাহাজগুলো যেন সঙ্গে সঙ্গে বুঝতে পারে কেউ সাহায্যের জন্য সংকেত পাঠাচ্ছে। গ্রেহাউন্ডের রেডার অপারেটররা এই সংকেত পেতেই সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন ক্রসকে জানানো হয়। ক্যাপ্টেন এক মুহূর্ত দেরি না করে ব্রিজে পৌঁছে যান। বাইনাকুলার তুলে দূরের সমুদ্রে কালো ধোঁয়া দেখতে পান। ওটা ছিল একটি আমেরিকান জাহাজ, যা জার্মান ইউবোটের হামলার পর ধীরে ধীরে জলে ডুবে যাচ্ছিল। এই সময় রেডার টিম আর একটা ভয়ঙ্কর বিষয় লক্ষ্য করে। একাধিক টর্পেডো কনভয়ের দিকে এগিয়ে আসছে। ক্রস পুরো কনভয়কে গতি কমিয়ে বাঁদিকে মোড় নেওয়ার নির্দেশ দেন। এর পাশাপাশি তিনি জিগজ্যাগ পদ্ধতিতে চলার আদেশ দেন, যাতে জার্মান ইউবোটগুলো সহজে লক্ষ্য ঠিক করতে না পারে। এই সময় খবর আসে ক্যাডিনা নামের একটি জাহাজ ডুবে যাওয়া জাহাজের ক্রুদের উদ্ধার করেছে। প্রায় 42 জনের প্রাণ রক্ষা পায়। ক্যাপ্টেন ক্রস ক্যাডিনার ক্যাপ্টেনকে নির্দেশ দেন জিগজ্যাগ ফরমেশনে আবার কনভয়ের মাঝখানে ফিরে আসতে। এদিকে আর একটা বিপজ্জনক আপডেট আসে। হ্যারি জানায় তাদের রেডারে দুটি ইউবোট ধরা পড়েছে। কিছুক্ষণের মধ্যেই ইগলও দুটি সাবমেরিন শনাক্ত করে, আর ডিকি আরও দুটি শনাক্ত করে। অর্থাৎ মোট 6টি জার্মান ইউবোট প্রায় 20 মাইল ব্যাসার্ধ জুড়ে চারদিক থেকে কনভয়কে ঘিরে ফেলেছে। ক্রস সঙ্গে সঙ্গে নির্দেশ দেন যে কোনো সাবমেরিন ফায়ারিং রেঞ্জে এলেই যেন গুলি চালানো হয়। সাবমেরিনগুলো যখন জলের ওপর ভেসে ওঠে তখন সবার বুক কেঁপে ওঠে, কারণ একটা ইউবোটই পুরো কনভয় ধ্বংস করার জন্য যথেষ্ট। গ্রেহাউন্ডের সোনার অপারেটর জানায় একটি সাবমেরিন জলের নিচে রয়েছে এবং প্রায় 3 মাইল দূরে। ধীরে ধীরে সেটি আরও কাছে আসতে থাকে। ক্রস আদেশ দেন সাবমেরিনটি 2.5 মাইলের মধ্যে এলেই যেন সঙ্গে সঙ্গে ফায়ার করা হয়। গ্রেহাউন্ড থেকে 11 রাউন্ড গুলি ছোড়া হয়, কিন্তু একটাও লক্ষ্যভেদ করতে পারে না। এই সময় ক্যারিনাকেও মূল ফরমেশনে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়, কারণ তার কাছেও গ্রেহাউন্ডের মতো আধুনিক অস্ত্র রয়েছে। এরপর রাতের অন্ধকার নেমে আসে, আর এটাই সবচেয়ে বিপজ্জনক সময়। অন্ধকারে সাবমেরিন শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে যায়। তখনও আকাশপথের সাহায্য পৌঁছতে বাকি থাকে আরও 36 ঘন্টা। রাতের বেলায় যখন ক্রস খাবার খেতে যাচ্ছিলেন, ঠিক তখনই আরেকটি রকেট ছোড়ার খবর আসে। তিনি খাবার স্পর্শ না করেই সঙ্গে সঙ্গে ব্রিজে ফিরে আসেন। এই সময় সোনার অপারেটর শনাক্ত করে যে একটি সাবমেরিন একদম কাছেই জলের উপরে উঠে এসেছে। ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে ফায়ারের নির্দেশ দেন, কিন্তু হঠাৎ একটি মার্চেন্ট জাহাজ তাদের সামনে চলে আসে। তাকে বাঁচাতে ক্রস বাঁদিকে মোড় নেওয়ার আদেশ দেন। জাহাজটি কনভয়েরই অংশ ছিল। একটু দেরি হলেই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেতে পারত। পরের মুহূর্তেই দূরে আরেকটি জাহাজ, যেটি ছিল একটি তেলবাহী ট্যাঙ্কার, ঘুরতে দেখা যায়, আর হঠাৎই সেটিতে আগুন জ্বলে ওঠে। সেই দিক থেকেই একটি জার্মান ইউবোট গ্রেহাউন্ডের ওপর গুলি চালানো শুরু করে। গ্রেহাউন্ডও পাল্টা জবাব দেয়। রেডার থেকে আপডেট আসে একটি জার্মান সাবমেরিন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধীরে ধীরে নিচের দিকে নামছে। সোনার অপারেটর তার গতিবিধি নজর রাখে, কিন্তু জার্মান সাবমেরিন একটি চাল চালে। সে জলের নিচে পিল থ্রোয়ার ছেড়ে দেয়, যা নকল শব্দ তৈরি করে। গ্রেহাউন্ডের সোনার সেই শব্দকে সাবমেরিন ভেবে ফেলে, কিন্তু অল্প সময়ের মধ্যেই টিম বুঝে যায় এটা ছিল এক ধরনের প্রতারণা। এই ফাঁকে সেই তেলবাহী ট্যাঙ্কারটি ভয়ঙ্কর বিস্ফোরণে উড়ে যায়। ঠিক তখনই ক্যারিনা থেকে বার্তা আসে তারা এক ভয়াবহ আক্রমণের মধ্যে আটকে পড়েছে এবং গ্রেহাউন্ডের কাছে সাহায্য চাইছে। ক্রসের সামনে তখন এক কঠিন সিদ্ধান্ত এসে দাঁড়ায়। একদিকে ট্যাঙ্কারের মানুষগুলো জলে ডুবে
ডুবে যাচ্ছে, আর অন্যদিকে ক্যাডিনার অবিলম্বে সাহায্য প্রয়োজন। কিছুক্ষণ ভেবে ক্রস প্রথমে ট্যাঙ্কারের লোকজনকে বাঁচানোর সিদ্ধান্ত নেন। গ্রেহাউন্ড ট্যাঙ্কারের কাছে গিয়ে 4 জন ক্রু মেম্বারকে উদ্ধার করে। ঠিক সেই সময় কনভয়ের পেছন দিক থেকে আবার একটি রকেট দেখা যায়। ক্রস আরও একটি জাহাজকে উদ্ধার অভিযানের জন্য পাঠান, ফলে আরও 8 জনের প্রাণ রক্ষা পায়। ঠিক তখনই জার্মানরা গ্রেহাউন্ডের ট্রান্সমিটার হ্যাক করে একটি বার্তা পাঠায়। সেই সাবমেরিনের নাম ছিল গ্রে উলফ। বার্তায় তারা বলে, আমরা খুব ক্ষুধার্ত, তোমাদের অনেক জাহাজ আমরা খেয়ে ফেলেছি, আর খুব শিগগিরই গ্রেহাউন্ডকেও খেয়ে ফেলবো। কিন্তু ক্যাপ্টেন ক্রস শান্ত থাকেন। পরের মুহূর্তেই ইগল আর ডিকির সামনে আরেকটি সাবমেরিন ভেসে ওঠে। একই সময় গ্রেহাউন্ডের সামনে থাকা আরেকটি জাহাজ এক বিশাল বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়। সারা রাত ধরে লড়াই চলতে থাকে। পরের দিন সকালে রিপোর্ট আসে, রাতে মোট 5টি জাহাজের ওপর হামলা হয়েছে। এর মধ্যে 2টি জাহাজ ডুবে গেছে, মাত্র 30 জন বেঁচে থাকে, আর প্রায় 210 জন প্রাণ হারায়। এই খবর শুনে ক্যাপ্টেন ক্রস ভেতর থেকে ভেঙে পড়েন। তার মনে পড়ে ইভলিনের কথা, কিন্তু যুদ্ধ এখনও শেষ হয়নি। ইগল আবার বার্তা পাঠায়, সামনে নতুন একটি টার্গেট রয়েছে। ক্রস গ্রেহাউন্ডকে সাহায্যের জন্য পাঠানোর নির্দেশ দেন। ঠিক তখনই চার্লি জানায় জাহাজের ফায়ারিং রাউন্ড প্রায় শেষ হয়ে আসছে। ক্রস জিজ্ঞেস করেন এয়ার কভার পৌঁছতে আর কত সময় লাগবে। জবাব আসে আর 24 ঘন্টা। মানে আরও 24 ঘন্টা তাদের জার্মান ইউবোটগুলোর সঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে। ক্যাপ্টেন আবার অল্প কিছু খাবার চেষ্টা করেন, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। ডিকি থেকে ক্যাপ্টেন ক্রসের কাছে একটি জরুরি বার্তা আসে। ডিকি জানায় তাদের সামনে একটি জার্মান সাবমেরিন রয়েছে। যেহেতু ডিকি গ্রেহাউন্ডের খুব কাছেই ছিল, তাই ক্যাপ্টেন সিদ্ধান্ত নেন 2টি জাহাজ একসঙ্গে আক্রমণ করবে না, যাতে কোনো বিভ্রান্তি না হয়। জার্মান ইউবোট সরাসরি জাহাজের দিকে 2টি টর্পেডো ছুড়ে দেয়। এখানে ক্যাপ্টেন ক্রস সঙ্গে সঙ্গে পরিস্থিতি বুঝে নেন এবং টর্পেডোগুলোর গতিপথ আন্দাজ করেন। তখন তার মনে হয় সাবমেরিনটিকে ঘিরে দুদিক থেকে একসঙ্গে আক্রমণ করাই সবচেয়ে ভালো উপায়। গ্রেহাউন্ড ঘুরে ডিকির দিকে এগোতে থাকে, যাতে সাবমেরিনটি মাঝখানে আটকে যায়। কিন্তু সমস্যা হয়, গ্রেহাউন্ড তখন ডিকির ফায়ারিং লাইনে চলে আসে। এই কারণে গ্রেহাউন্ড কিছু সময়ের জন্য গুলি চালানো বন্ধ রাখে। ডিকি একাই সাবমেরিনের ওপর ফায়ার করতে থাকে, কিন্তু সাবমেরিনটি ছিল ভীষণ শক্তিশালী। ঠিক তখনই সাবমেরিনটি গ্রেহাউন্ডের ওপর পাল্টা আক্রমণ করে এবং গ্রেহাউন্ডের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। এবার ক্যাপ্টেন ক্রস আর কোনো ঝুঁকি নিতে চান না। তিনি সঙ্গে সঙ্গে ফায়ারের আদেশ দেন। এইবার 2 দিক থেকেই টর্পেডো ছোঁড়া হয়। এক ভয়ঙ্কর বিস্ফোরণের সঙ্গে সঙ্গে জার্মান সাবমেরিনটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং সমুদ্রের গভীরে তলিয়ে যায়। এরপর ড্যামেজ রিপোর্ট আসে। গ্রেহাউন্ডের 3 জন ক্রু শহীদ হয়েছেন এবং আরও 3 জন গুরুতরভাবে আহত। নিহত সৈন্যদের শেষকৃত্য সম্পন্ন করা হয়। সমুদ্রের মাঝখানে থাকার কারণে মৃতদেহগুলো সঙ্গে রাখা সম্ভব ছিল না, তাই বাধ্য হয়ে তাদের সমুদ্রেই সমর্পণ করতে হয়। শেষকৃত্য শেষ হওয়ার আগেই কনভয়ের আরেকটি জাহাজ থেকে রকেট দেখা যায়। দূরে আগুন জ্বলছিল আর কালো ধোঁয়া আকাশে উঠছিল। ইগল জাহাজ থেকে বার্তা আসে, একটি জার্মান সাবমেরিন তাদের ওপর হামলা করেছে এবং জাহাজের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইগলের চিফ কমান্ডার জানান তারা জাহাজ বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করছেন। ইগল ছিল একটি ব্রিটিশ রয়্যাল নেভির জাহাজ, ব্রিটেনের গৌরবের প্রতীক। যদি ইগল ডুবে যায় তাহলে সেটা জার্মানদের জন্য হবে এক বিশাল জয়। দিন গড়িয়ে সন্ধে নামে আর ধীরে ধীরে রাতের অন্ধকার ছড়িয়ে পড়ে। সবাই জানত জার্মান সাবমেরিনগুলো রাতের বেলায় আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। ক্যাপ্টেন ক্রস বাইনাকুলার দিয়ে দেখছিলেন ইগল ধীরে ধীরে আরও নিচে তলিয়ে যাচ্ছে। ঠিক তখন ইগল থেকে আরেকটি বার্তা আসে। তাদের কমান্ডার জাহাজ ছাড়ার অনুমতি চান, কারণ ক্ষতি এতটাই ভয়াবহ ছিল যে জাহাজটিকে আর বাঁচানো সম্ভব নয়। বাধ্য হয়ে ক্যাপ্টেন ক্রস সেই অনুমতি দেন। ইগলের ডুবে যাওয়া পুরো কনভয়ের জন্য ছিল এক বিশাল ধাক্কা, কিন্তু সামনে আরও বিপদ অপেক্ষা করছিল। ক্রস তার অফিসার চার্লিকে ডেকে পাঠান। চার্লি জানায় ইগল আর হ্যারি দুটোই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর ডিকি ও গ্রেহাউন্ডও প্রবল চাপের মধ্যে রয়েছে। এখনই তাদের এয়ার সাপোর্ট দরকার। ক্যাপ্টেন রেডিও সাইলেন্স ভাঙার সিদ্ধান্ত নেন এবং এয়ার সাপোর্টের জন্য সাহায্য চাইতে যান, কিন্তু চার্লি সতর্ক করে দেয় রেডিও সিগন্যাল ধরা পড়তে পারে। জার্মান সাবমেরিনগুলো রেডিও শনাক্ত করতে পারে। যদি সিগন্যাল
দল ধরা পড়ে তাহলে পুরো কনভয় আরও বড় বিপদে পড়ে যাবে। কিন্তু ক্রসের সামনে আর কোনো উপায় ছিল না। তিনি সিদ্ধান্ত নেন বার্তাটি হবে মাত্র একটি শব্দের, হেল্প। ছোট্ট সিগন্যাল, কম ঝুঁকি। বার্তা পাঠানোর পর একটি কোডেড রিপ্লাই আসে। ক্রস সেই বার্তা ডিকোড করে জানতে পারেন এয়ার সাপোর্ট আর রিএনফোর্সমেন্ট পাঠানো হচ্ছে। এই সময় আবার জার্মান সাবমেরিনগুলো রেডিওতে বার্তা পাঠায়। তারা বলে সবাইকে ডুবিয়ে দেওয়া হবে আর সমুদ্র আবার শান্ত হয়ে যাবে। রাগে ক্যাপ্টেন ক্রস তার কফির কাপ ভেঙে ফেলেন। আবার রিপোর্ট আসে আরও 2টি সাবমেরিন আশেপাশে রয়েছে। ক্যাপ্টেন গ্রেহাউন্ডকে নির্দেশ দেন কনভয়ের অন্য কোনো জাহাজকে ঝুঁকিতে না ফেলে 2টি টার্গেটে একসঙ্গে আক্রমণ চালাতে। ক্রস বাইনাকুলার তুলে দেখেন একটি সাবমেরিন ইতিমধ্যেই জলের উপরে উঠে এসেছে। গ্রেহাউন্ড সঙ্গে সঙ্গে গুলি চালাতে শুরু করে। ঠিক তখনই এক ক্রু চিৎকার করে ওঠে, একটা বিশাল টর্পেডো গ্রেহাউন্ডের দিকে ধেয়ে আসছে। ক্যাপ্টেন জাহাজকে ডান দিকে ঘোরানোর নির্দেশ দেন, কিন্তু সামনে থেকে আরেকটি টর্পেডো আসতে দেখা যায়। পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। জাহাজ যেদিকেই ঘুরুক সেদিকেই টর্পেডোর আঘাত করার আশঙ্কা। ক্রস আবার বাঁদিকে মোড় নেন এবং প্রথম টর্পেডোটি এড়িয়ে যান, কিন্তু এখনও একটি টর্পেডো সোজা তাঁদের দিকেই এগিয়ে আসছিল। ক্যাপ্টেন আদেশ দেন টর্পেডোটা একেবারে কাছে চলে এলে হঠাৎ ডান দিকে ঘোরাতে। টর্পেডোটি জাহাজের ঠিক নিচ দিয়ে চলে যায় এবং বেরিয়ে যায়। এবার পাল্টা জবাব দেওয়ার সময় এসে গেছে। ক্যাপ্টেন গুলি চালানোর নির্দেশ দেন। চারিদিক থেকে ফায়ারিং শুরু হয়। কয়েক মুহূর্তের মধ্যেই গ্রেহাউন্ডের একটি শেল সাবমেরিনের মেন ডেকে আঘাত করে। এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটে আর জার্মান সাবমেরিনটি চিরতরে সমুদ্রের গভীরে হারিয়ে যায়। হঠাৎ জাহাজে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। একটি তীক্ষ্ণ চিৎকার শোনা যায় আর ঠিক তখনই সামনে থেকে আরেকটি জার্মান ইউবোট পূর্ণ গতিতে বেরিয়ে আসে। ক্যাপ্টেন ক্রস এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে ফায়ার করার নির্দেশ দেন। জাহাজের গানাররা সমস্ত শক্তি দিয়ে সেই সাবমেরিনের ওপর গুলিবর্ষণ করতে থাকে। এই সময় এক ক্রু জানায় একটি বিমান তাদের সাহায্যের জন্য এসে পৌঁছেছে এবং সাবমেরিনের ওপর হামলা চালানোর জন্য অনুমতি চাইছে। অনুমতি মিলতেই সাবমেরিনের ঠিক ওপরে বোমা ফেলা হয়। এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। সমুদ্র যেন ফেটে যায় আর জার্মান ইউবোটটি ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই দৃশ্য দেখে পুরো জাহাজ জুড়ে আনন্দের পরিবেশ তৈরি হয়। ক্যাপ্টেন ক্রসের মুখে এবার গভীর স্বস্তি ফুটে ওঠে। তিনি সঙ্গে সঙ্গে পুরো কনভয়কে বার্তা পাঠান আশেপাশে আর কোনো সাবমেরিনের উপস্থিতি ধরা পড়েনি। এই সমুদ্র যুদ্ধে এখনো পর্যন্ত 4টি ইউবোট ডুবিয়ে দেওয়া হয়েছে। এখন কনভয় পুরোপুরি এয়ার কভারের মধ্যে চলে এসেছে। এর মানে এই মুহূর্তে আর কোনো বড় বিপদের আশঙ্কা নেই। সবার মনে একটু হলেও স্বস্তি ফিরে আসে। কিছুক্ষণ পরে ব্রিটিশ যুদ্ধজাহাজ HMS ডায়মন্ড থেকে ক্যাপ্টেন ক্রসের সঙ্গে রেডিওতে যোগাযোগ হয়, যা প্রায় 8 মাইল দূরে ছিল। ব্রিটিশ নেভির একজন সিনিয়র অফিসার তার সঙ্গে কথা বলেন এবং তার সাহসিকতার প্রশংসা করেন। যখন তিনি জানতে পারেন যে এটা ক্যাপ্টেন ক্রসের প্রথম মিশন ছিল, তখন তিনি আরও বেশি প্রভাবিত হন। ব্রিটিশ অফিসার ক্যাপ্টেন ক্রসকে নির্দেশ দেন হ্যারি এবং ডিকিকে ইংল্যান্ডে ফিরিয়ে নিয়ে যেতে। ক্যাপ্টেন ক্রস কনভয়ের সঙ্গেই থাকতে চান, কিন্তু ব্রিটিশ নেভির অফিসার তাকে বোঝান হ্যারি আর ডিকিকে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হতে হয়েছে সেই অবস্থায় তাদের কনভয়ের সঙ্গে থাকা সম্ভব নয়। এখন ক্যাপ্টেন ক্রসের দায়িত্ব তাদের নিরাপদে ফিরিয়ে নিয়ে যাওয়া। এরপর ক্যাপ্টেন ক্রস যখন নিজের জাহাজের বাইরে তাকান, তিনি কাছের জাহাজগুলোর ক্রুদের খোলা আকাশের নিচে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখেন। এত দীর্ঘ আর ভয়ঙ্কর মৃত্যুর সঙ্গে লড়াই করার পর এই মুক্তির অনুভূতি সবার কাছে কোনো পুরস্কারের চেয়ে কম কিছু নয়। ক্যাপ্টেন ক্রসের মনেও এক অদ্ভুত আনন্দ ভরে ওঠে। আর এই অনুভূতির সঙ্গেই ছবিটি এখানেই শেষ হয়ে যায়। এবার প্রশ্ন আপনাদের জন্য, ক্যাপ্টেন ক্রস তার প্রথম মিশনেই যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন, আপনারা যদি তার জায়গায় থাকতেন তাহলে কি এই একই সিদ্ধান্ত নিতেন, নাকি আরও ভালো কোনো সিদ্ধান্ত নিতে পারতেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এরকমই আরও সিনেমার গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দি স্টোরি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।